ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেহেদী সাফাদির প্রোপাগান্ডার আরও তথ্য ফাঁস। বাংলাদেশের বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণই ছিল তার উদ্দেশ্য। সাফাদির অপপ্রচারে আসলাম চৌধুরীর সম্পৃক্ততার বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানালেন গোয়েন্দা কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের বিষয়ে যে তথ্যগুলো পাওয়া গেছে সেই তথ্যগুলো আমাদের গোয়েন্দা পুলিশের কাছে ইতিপূর্বে যে প্রাপ্ত তথ্যগুলো সব মিলিয়ে দেখা হচ্ছে। তাই মিটিং করছে, কবে মিটিং করছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তনু হত্যার ঘটনায় ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পাওয়ার পর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। আইনমন্ত্রী বললেন, প্রয়োজনে দ্রুত ট্রাইব্যুনালে বিচার। অধ্যাপক রেজাউল করিম হত্যায় অংশ নেয় 4 জেএমবি। ব্রিফিংয়ে জানালেন রাজশাহী পুলিশ কমিশনার। 3 মন্ত্রীর আশ্বাসে বিচারের দাবিতে চলমান আন্দোলন স্থগিত। রাজশাহীতে অর্থের বিনিময়ে জেএমবি সদস্যদের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নের অভিযোগ। প্রমাণ মিলল ভিডিও ফুটেজ ও সরেজমিন তদন্তে। এরপরও অস্বীকার সংসদ সদস্যের। সরকারি ঘোষণার 1 বছরেও ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আসেনি রাজধানীর অনেক এলাকা। নানা প্রতিবন্ধকতার কথা জানালেন ভবন মালিকরা। এবং এমপিও ভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে আইসিটি বিভাগের শিক্ষকদের অবস্থান কর্মসূচি। মেয়রের অনুরোধের পরও রাস্তা না ছাড়ায় জলকামান ব্যবহার। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেহেদী সাফাদির বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র দীর্ঘদিনের। ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নানা নেতিবাচক মন্তব্য করে বাংলাদেশের সরকার পরিবর্তনের কথা তিনি বলেছেন গত বছরই, এবং এসব ক্ষেত্রে বাংলাদেশি রাজনীতিকদের সহায়তার আশ্বাস মিলেছে বলেও দাবি সাফাদির। এদিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেফতারের আগেই সাফাদির সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন তারা। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদে সেই বিষয়গুলো সম্পর্কেই নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দেশটির আঞ্চলিক সহায়তা বিষয়ক উপমন্ত্রী আয়ুব কারারের অন্যতম উপদেষ্টা মেহেদী সাফাদি। I was Chief of Staff, the Deputy Minister Ayub Kara. চলতি বছরের মার্চে ভারতের আগ্রায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের আগেই 2015 সালে বাংলাদেশ ইস্যুতে কলকাতা সফর করেন তিনি। কলকাতা থেকে ফিরে ওই বছরের 29 জুন স্থানীয় গণমাধ্যম জেরুজালেম অনলাইন ও i24 নিউজে 2টি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহায়তার জন্যই কলকাতায় গিয়েছিলেন। সাফাদি তার সাক্ষাৎকারটিকেই ব্যবহার করেন বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা হিসেবে। সেখানে বলেন, বাংলাদেশে সনাতন ধর্মের মানুষ হুমকিতে, হিন্দুরা নির্যাতিত ও অপহৃত হচ্ছে। বাংলাদেশের মোট জনসংখ্যার 10 থেকে 15 ভাগ হিন্দু ধর্মাবলম্বী, যাদের বেশিরভাগই নানা কারণে ভীত হয়ে দেশ ত্যাগ করছে বলেও অপপ্রচার চালান। তার সাক্ষাৎকার থেকে ইসরায়েলের 2টি গণমাধ্যমে যে রিপোর্ট প্রকাশ করা হয়, সেখানে মেহেদী সাফাদির বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশের সরকার পরিবর্তন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। ভারতের সঙ্গে যুক্ত হয়ে মিস্টার রহমান ইসরায়েলের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বলেও তথ্য দেন সাফাদি। কে এই রহমান, সেটিই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। গোয়েন্দা পুলিশের কাছে যে ইতিপূর্বে যে প্রাপ্ত তথ্য, এই তথ্যের সাথে তার যে তথ্য, এগুলো মিলিয়ে দেখে সেভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই তথ্যের প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটা করা হবে। গত মার্চে সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠকের কথা প্রকাশিত হলেও তার সঙ্গে এই বিএনপি নেতার যোগাযোগ কতদিনের প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তার কাছে। তো আসলে তার সঙ্গে এই সাফাদির সঙ্গে যোগাযোগটা কতদিন ধরে ছিল, বা এই বৈঠকের আগে থেকেই যোগাযোগ ছিল কিনা, এই বিষয়ে কি জানা গেছে? এটা আসলে এই মুহূর্তে তদন্ত না করে বলা যাবে না, তদন্ত শেষে এটা এই বিষয়ে বলা যাবে। প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলেই আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। স্পেশাল চাইলে যারা তদন্ত করছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পাওয়ার পর দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে পরিবার।
ডিএনএ টেস্টের রিপোর্ট জানার পর সকালে পরিবারের সদস্যরা এ দাবি জানান। এর আগে গত রাত 10:15টার দিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ মুঠোফোনে ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন। তনুর পরিহিত কাপড়ে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানান পুলিশ সুপার। তনুকে 3 জন ধর্ষণ করেছে এমনটিও ডিএনএ পরীক্ষায় আলামত পাওয়া গেছে। চলতি বছরের 20শে মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে অলিপুর এলাকায় একটি জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। পরদিন তনুর পরিবার কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 27শে মার্চ অধিকতর তদন্তের জন্য আবেদন করে ডিবি পুলিশ। পরে 30শে মার্চ আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করে দ্বিতীয় দফায় ময়না তদন্তের জন্য আলামত সংগ্রহ করা হয়। এদিকে ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্টের খবর শোনার পর তনুর পরিবার ও তনু মঞ্চ আশা প্রকাশ করেছে এভাবেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। দ্রুত বিচার চাই। আমার মেয়ে যে অনর্থক যে মারছে, আমি কোনো সমাধান আমার মেয়ে কোনো একটা কোনো আমি মেয়েটা এত কষ্ট করে পারছি আমার বলার বাইরে। সিআইডি যে রিপোর্টটা দিচ্ছে ওই রিপোর্টটা ভিত্তি করে যে অতি দ্রুত আমরা বিচারটা চাই। যেহেতু এখন সত্যটা উন্মোচন হইল, তা আমার মনে হয় যে প্রশাসন এটাকে ভালোভাবে নিয়ে যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় এনে অতি তাড়াতাড়ি সেটা সুষ্ঠু বিচার করা উচিত। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে তনু হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। সকালে রাজধানীতে নিম্ন আদালতের বিচারকদের এক কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এছাড়া নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের শাস্তি পেতে হবে বলেও জানান আইনমন্ত্রী। জনগণ এটার একটা সুষ্ঠু বিচার চান। এই সব প্রেক্ষিত বিচার করে আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটাকে পাঠানোর কোনো প্রস্তাব যায় তাহলে তারা নিশ্চয়ই এটাকে বিবেচনা করবেন। শিক্ষককে যে কান ধরে উঠবস করানো, এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এই অপরাধের জন্য আমার মনে হয় যারা এই ব্যাপারে জড়িত তাদেরকে নিশ্চয়ই শাস্তি ভোগ করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডে 4 জেএমবি সদস্য অংশ নিয়েছিল বলে জানিয়েছে মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন। এই ঘটনায় গ্রেপ্তার জেএমবি সদস্য মাসকাউত হাসান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সকালে নগরীর সিএনপি এলাকায় মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এই দাবি করেন। এ সময় তিনি জানান, অন্য 3 জেএমবি সদস্যকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে গতকাল বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এ হাজির করা হয় আটক জেএমবি সদস্য হাসানকে। পরে সে আদালতে 164 ধারায় প্রফেসর রেজাউল করিম হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। গত রোববার বগুড়া থেকে জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহকে আটক করে পুলিশ। ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক আসামি আব্দুল্লাহ স্বীকারোক্তি প্রদান করে প্রফেসর সিদ্দিকীকে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ সে দেয়। তার বর্ণনা মতে জেএমবি কর্তৃক সংগঠিত এই হত্যাকাণ্ড সরাসরি 4 জন অংশগ্রহণ করে এই হত্যাকাণ্ডে। তার মধ্যে 3 জন প্রফেসর সাহেবকে কুপিয়ে হত্যা করে আর 1 জন মোটরসাইকেল স্টার্ট দিয়ে অপেক্ষা করে। এর আগে 3 মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলন স্থগিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাজশাহীর বাগমারায় অর্থের বিনিময়ে জেএমবি সদস্যদের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য বলছেন, নিয়ম মেনে প্রার্থিতা বাছাই করা হয়েছে। সম্প্রতি এই কারণে বাগমারায় নির্বাচনী সহিংসতা ঘটেছে মনে করেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। 2004 সালে জেএমবির আতুরঘর হিসেবে পরিচিত ছিল রাজশাহীর বাগমারা। সর্বহারা দমনের নামে ওই সময় বাংলা ভাই ও তার সহযোগীরা অনেক সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে।
এবারের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আইন উদ্দিন, আলমগীর সরকার, আকবর আলী ও আলতাফ মোল্লা বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। সংগৃহীত একটি ভিডিও ফুটেজে তাদের একসাথে বৈঠক করতে দেখা গেছে। তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের অভিযোগ, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অর্থ ও জমিজমা লিখে নিয়ে জেএমবি সদস্যদের পক্ষে কাজ করেছেন স্থানীয় সংসদ সদস্য। জেএমবি গোয়ালকান্দিতে সালাম মুন্সি নামক এক ব্যক্তিকে আমি চিনি, সে আসলে জেএমবি করতো, তার বাড়িতে বাংলা ভাইয়ের ক্যাম্প ছিল, সে আওয়ামী লীগের একজন প্রার্থী। যারা জেএমবি করতো পূর্বে আমরা জানি বা জনগণ জানে, তাদেরকে আজ প্রার্থিতা দেওয়া হয়েছে। বাগমারাতে 16টা ইউনিয়নে এরকম নমিনেশন বাণিজ্য হয়েছে। তবে প্রাণ ভয়ে বৈঠকে যাবার কথা স্বীকার করলেও এদের কেউ কেউ বিষয়টি অস্বীকারও করেছেন। বলছে জাহাঙ্গীর সাহেবের বাসায় মিটিং করতে হবে, না গেলে আপনার অসুবিধা হবে। তখন আমরা জানের ভয়ে জাহাঙ্গীরের বাসায় গিয়েছি। অভিযোগটি আনা হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি কখনো এই রাষ্ট্রদ্রোহী এবং নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সঙ্গে নিজেকে কখনো সম্পৃক্ত করিনি। আমি তো নিজেই জানি যে আমি সেখানে ছিলাম কি ছিলাম না। আমি ব্যবসায়ী, আমি রাজনীতি করি না। এদিকে স্থানীয় সংসদ সদস্য অর্থের বিনিময়ে মনোনয়ন দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও ঋণ পরিশোধের কারণে জমি বিক্রির কথা স্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থী। কেউ যদি বলে স্বজন প্রীতি করে আমার আত্মীয় স্বজন বা আমার পার্সোনাল লোককে দিচ্ছে, এটা মিথ্যা বিভ্রান্তিকর খবর। এই ঋণ পরিশোধ করার জন্য আমি জমিটা বিক্রি করেছি। আমি কোনো নমিনেশনের ক্ষেত্রে জমি বিক্রি করি না। 7 মে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন মারা যায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। দুপুরের সময় আরও থাকছে, পর্যাপ্ত মজুদ থাকায় আবারও চাল রপ্তানির সিদ্ধান্ত সরকারের, জানালেন বাণিজ্য মন্ত্রী। রমজানে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বাস। এবং কয়েকদিনের বজ্রপাতে দেশের 26 জেলায় 81 জনের মৃত্যু হয়েছে, ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। আজ 17 মে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1975 সালে 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের সময় দেশের বাইরে ছিলেন তিনি। তারপর 1981 সালের এই দিনে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা। এর আগে একই বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। এরও 3 মাস পর তিনি দেশে ফেরেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাকে সংবর্ধনা জানান। এরপর থেকেই শেখ হাসিনা দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি 1996 ও 2008 সালে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এ দিবসকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 35তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র্যালি করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই আনন্দ র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন ছাত্রলীগ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতাকর্মীরা। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে এসে জড়ো হতে থাকেন ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা। এরপর ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে আনন্দ র্যালি শুরু হয়। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন চত্বর ঘুরে টিএসসিতে এসে শেষ হয়। র্যালিতে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে স্লোগান দেন নেতাকর্মীরা। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, তাদের দলকে ফাঁসাতে ইসরায়েল ও আসলাম চৌধুরীকে জড়িয়ে ষড়যন্ত্র করছে সরকার। সজীবজের জয়ের দুর্নীতি এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আড়াল করতে এই নাটক সাজানো হয়েছে বলেও মন্তব্য করেন তারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এমন দাবি করেন। $300 মিলিয়ন যে ঘটনাটি দেশব্যাপী প্রচারিত, এটা নিয়ে সাধারণ মানুষের মুখে মুখে কথা। এই যে ঘটনাগুলো আপনার, তারপর রাজকোষ চুরি, এবং এখানেও সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নাম আসছে, এবং এইটা নিয়ে সরকার এক প্রচন্ড সমালোচনার মুখে পড়েছেন, একটা কোণঠাসা অবস্থায় পড়েছেন। এটাকে কাউন্টার করার জন্য এখন আসলাম চৌধুরীর একটা নাটক সাজিয়েছেন। যে ইসরায়েলকে সারা মুসলিম বিশ্ব পছন্দ করে না যুক্তিসঙ্গত কারণে, প্যালেস্টাইন ফিলিস্তিনদের মুক্তি আন্দোলনের
বিরুদ্ধে ইসরায়েল যা করতেছে সে কারণে কোনো মুসলিম বিশ্ব তাকে সমর্থন করে না, ঘৃণা করে। এখন বিএনপি ইসরায়েলপন্থী হয়েছে এবং আওয়ামী লীগ একমাত্র ইসলাম রক্ষা করতে পারে, এই ঢোল পিটানোর জন্য এই নাটকের অবতারণা। সরকার পতনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে ষড়যন্ত্রমূলক বৈঠক করা বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজারে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে হেরে গিয়ে সরকার পতনে ষড়যন্ত্র করছে বিএনপি। আমাদের দেশে অভ্যন্তরীণ রাজনীতিতে আমাদের মধ্যে সংকট থাকতে পারে। একজন মুসলিম প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোর জন্য মোসাদের সঙ্গে বৈঠক করা, এটা রাজনীতির চরম দেউলিয়াপনা এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদের দেশের প্রতি কোনো দরদ আছে সেটি মনে হয় না। তাদের দেশপ্রেমটাই এখানে প্রশ্নবিদ্ধ। এমপিও ভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত আইসিটি বিভাগের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। গত 4 দিন ধরে আইসিটি বিভাগের শিক্ষকরা এমপিও ভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। আজ সকালে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন গোপালগঞ্জ থেকে আসা শিক্ষক আলতাফ হোসেন। এই সড়ক দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তার সহকর্মীরা। পরে তাদের রাস্তা ছেড়ে দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র অনুরোধ করলেও তারা রাস্তা না ছাড়ায় তাদের উপর জলকামান ব্যবহার করে পুলিশ। পরে শিক্ষকরা অবরোধ তুলে নিয়ে আবার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। গাড়ির চাকা যখন শিক্ষকের গায়ের উপর উঠে গেছে তখন আমরা আজকে রাস্তায় অবস্থান করতে বাধ্য হয়েছি। আমরা কোনো উচ্ছৃঙ্খল কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চাই না। আমাদের এমপিও না হওয়া পর্যন্ত আমরা সকল আইসিটি টিচার এই পথে মৃত্যুবরণ করব। একজন বাসের অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, তারা এটাকে ইস্যু করে তারা রাস্তাটা কিছুক্ষণ বন্ধ করে রেখেছিল। আমরা মাইকে ওদের সাথে কথা বলে বিভিন্নভাবে রাস্তাটা মুক্ত করার জন্য বলেছি। এক পর্যায়ে আমরা শুধু ওয়াটার ক্যাননটা ব্যবহার করেছি। পর্যাপ্ত মজুদ থাকায় আবারও চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, চাহিদার অতিরিক্ত 40 লাখ মেট্রিক টন চাল মজুদ আছে। উন্নত মানের চাল রপ্তানিতে কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হবে। রমজানে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলেও আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। আমাদের চাহিদা মিটিয়েও 30 থেকে 40 লক্ষ টন উৎপন্ন। গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে চাল আমরা রপ্তানি করব এবং প্রাইভেট কোম্পানি আমাদের কাছে এসেছিল, আমরা তাদেরকে অনুমতি দিব উচ্চ মানের যে চাল সেটা রপ্তানি করব। গম আমাদের যা চাহিদা তার থেকে বেশি আছে, চিনি আমাদের যা চাহিদা তার থেকে বেশি আছে। সুতরাং বৃদ্ধি হওয়ার কোনো কারণ নেই। যারা এই বিক্রি করবেন না তারা পরে অসুবিধা করবেন। গত কয়েকদিনের বজ্রপাতে 26 জেলায় 81 জন মারা গেছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে সচিবালয়ে গণমাধ্যমকে দেয়া এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আরও বলেন, গত বছর থেকে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে বিবেচনা করছে সরকার। সার্বিক পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গে খাপ খেয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে এবং আপনার আমাদের সহযোগিতা করতে হবে। এখন হইল এই গত বছর মারা গেছে 17 জন, এবার এসে গেছে 81 জন। আল্লাহ না করুক আগামীবার হয়তো বাড়তে পারে, কমতে পারে। আমাদের মধ্যে ক্যাজুয়ালিটি যাতে কমানো যায় সেভাবে আমাদের সতর্ক করা। আইপিএলের খবর, আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে রাইজিং পুনে সুপার জায়ান্ট ও দিল্লি ডেয়ারডেভিলস। বিশাখাপত্তমে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। জহির খানের নেতৃত্বে দারুণ খেলছে দিল্লি। এছাড়াও দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি ককের ব্যাটিংয়ের সাথে ডুমিনিও আছেন বেশ ছন্দে। ফিনিশিংয়ে ব্যাটসম্যান ক্রিস মরিস আর স্পিনে ইমরান তাহিরদের সমন্বয়ে দারুণ ফর্মে আছে দিল্লি। এই ম্যাচ জিতলে দিল্লির সামনে টিকে থাকবে প্লে অফের ওঠার সম্ভাবনা।
11 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ে আছে তারা। অন্যদিকে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া পুনের সম্ভাবনা খুবই ক্ষীণ। আসরে বাজে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখা ধোনির দল এবার পয়েন্ট তালিকার একদম তলানিতে। 12 ম্যাচে মাত্র 3 জয়ের বিপরীতে 9টি হার স্টিফেন ফ্লেমিংয়ের শিষ্যদের। নগরীর নিরাপত্তা জোরদারে গত বছর রাজধানীকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেয় সরকার। কয়েকটি ওয়ার্ডে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হলেও সরকারি ঘোষণা এখনো পুরোপুরি বাস্তবে রূপ নেয়নি। নাগরিক নিরাপত্তা বাড়াতে পুরো রাজধানীকে দ্রুত সিসিটিভির আওতায় আনার দাবি নগরবাসীর। আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে এই প্রক্রিয়া বাস্তবায়ন আরও গতিশীল হবে। তানিন মেহেদির রিপোর্ট। অপরাধী শনাক্ত করতে রাজধানীতে ব্যক্তি উদ্যোগে বসানো ক্লোজ সার্কিট ক্যামেরা সহায়তা করার পর সরকারিভাবে সমগ্র রাজধানীকে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আনা হয় ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। এর সঙ্গে রাজধানীর কয়েকটি ওয়ার্ড স্থানীয় কমিশনারের উদ্যোগে সিসিটিভির আওতায় আনা হয়, যদিও নগরীর বেশিরভাগ এলাকা ও সড়ক এখনও সিসিটিভির বাইরেই রয়ে গেছে। সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের পর নাগরিক নিরাপত্তা বাড়াতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন নগরবাসী। প্রত্যেকটা গলিতে এরকম গেট করে, গেটে একটা সিসি ক্যামেরা থাকলে সেই গলিটা যেমন নিরাপত্তা থাকবে, প্রত্যেকটা হাউসগুলো নিরাপত্তা থাকবে, বিভিন্ন চিন্তায় বিভিন্ন অকারেন্স কমে যাবে। আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে এই প্রক্রিয়া বাস্তবায়নে আরো গতি আসবে। পাশাপাশি ভবন মালিকদেরও এক্ষেত্রে ভূমিকা রাখা উচিত বলে মনে করেন তারা। 3-4 মাস ধরে আমাদের এই থানা প্রশাসনের সহযোগিতায় আমরা চেষ্টা করতেছি যে মূল যে মোড়ের যে অ্যাপার্টমেন্টগুলা যেখানে ক্যামেরাটা লাগালে এফেক্ট হবে, ক্রিমিনালরা আসা যাওয়ার যে সব রাস্তাগুলো কভার করবে চেষ্টা করতেছি অ্যাপার্টমেন্ট কমিটির সাথে আলাপ করে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সামনে যদি 2টা ক্যামেরা রাস্তায় আমরা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার কভার করা যায়। ওইটা কিন্তু আবার সেন্ট্রাল মনিটরিং লাগে না। যদিও ভবন মালিকরা বলছেন, এক্ষেত্রে তাদের সদিচ্ছা থাকলেও রয়েছে কিছু প্রতিবন্ধকতাও। নিরাপত্তা নিশ্চয়তা করার জন্য আমাদেরকে সচেষ্ট হওয়া দরকার। সেক্ষেত্রে আমরা আসলে উদ্যোগ নিয়েছি, কিছুদিনের মধ্যেই হয়তো আমরা আমাদের বাসায় লাগিয়ে ফেলবো। ফ্ল্যাটের ধরেন 3,500 থেকে 4,000 টাকা পড়ে যায় পার হেড বা পার ফ্লোর মেইনটেনেন্স কস্ট। সিসি ক্যামেরা লাগালে সেটা আরো 1,500 থেকে 2,000 টাকা বেড়ে যাবে। ভাড়াটিয়াদের জন্য সমস্যা। চেষ্টা করছি যে খরচটা একটু কমে আসলে, অ্যাভেলেবেল হলে খরচ কমে যাবে, তখন হয়তো আমরা সেট করতে পারবো। সমগ্র রাজধানীকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনতে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। পঞ্চম ধাপের নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত বগুড়ার 3 উপজেলার 19টি ইউনিয়নের প্রার্থীরা। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চষে বেড়াচ্ছেন তারা, আর দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন তারা। রবিউল ইসলামের ক্যামেরায় মাজিদুর রহমানের রিপোর্ট। ভোটারদের মন জয় করতে কোলাকুলি করে বিনয়ের সঙ্গে নিজের পক্ষে ভোট চাইছেন বগুড়ার কাহালু, দুপচাচিয়া ও আদমদিঘি উপজেলার 19 ইউনিয়নের প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের পাশাপাশি নানা প্রতিশ্রুতি। সরকারকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা চাচ্ছেন এলাকার উন্নয়ন করতে, আর বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমি এলাকার ব্যাপক উন্নয়ন পরিকল্পনা চিন্তা ভাবনা করছি। যদি আমাকে জনগণ ভোট দেয়, আমি যদি নির্বাচিত হতে পারি, কালা ইউনিয়নকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি এসেছি। ডিজিটাল কালা ইউনিয়ন গড়ে তুলবো। সবসময় জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং আমি বাড়ি বাড়ি এই জন্য সবার কাছে দোয়া চাই। তবে দলীয় প্রতীকে নয়, সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন বলছেন ভোটাররা। নিরীহ মানুষদের পাশে পাশে থাকতে পারবে, রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলো উন্নয়ন করতে পারবে, এমন লোককে আমরা ভোট দেবো। যারা সৎ, শিক্ষিত এবং জনগণের সবসময় পাশে দাঁড়ায়, এরকম প্রার্থীকে আমরা বেছে নেব। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাচন কর্মকর্তা। আমরা আশা করছি যে আমরা একটি সুন্দর, সুষ্ঠু এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন ইনশাল্লাহ কাহালু উপজেলা উপহার দিতে পারবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের কাছে এখনো সন্তোষজনক মনে হচ্ছে। আমরা কোনো রকমের কোনো অভিযোগ পাইনি এখনো। কাহালু উপজেলার 8টি ইউনিয়ন, দুপচাচিয়ায় 5টি ইউনিয়ন এবং আদমদিঘির 6টি ইউনিয়নে মোট চেয়ারম্যান পদে 82 জন, সাধারণ সদস্য পদে 676 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে 233 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।
দেশি বিদেশি শর্তের বেড়াজালে উভয় সংকটে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত। একদিকে বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্সের নানা শর্ত, অন্যদিকে সে শর্ত অনুযায়ী অগ্নি নির্বাপন এবং নিরাপত্তামূলক যন্ত্রপাতি কিনতে গিয়ে 5% হারে শুল্ক দিতে হচ্ছে। সেই সাথে এসব যন্ত্রপাতি নিয়ে রয়েছে কাস্টমসের জটিলতা। এ অবস্থায় আসন্ন বাজেটে অগ্নি নির্বাপন এবং নিরাপত্তামূলক যন্ত্রপাতি আমদানি শুল্ক হার বাতিলের দাবি জানিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাজধানী ঢাকায় তাজরিন ফ্যাশনে আগুন এবং সাভারে রানা প্লাজা ধসের পর শুরু হয় দেশের গার্মেন্টস শিল্পের ক্রান্তিকাল। বিশ্বব্যাপী ইমেজ সংকটের পাশাপাশি শুরু হয় বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্সের অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণের তোড়জোড়। শর্ত অনুযায়ী বিদেশ থেকে কিনে আনতে হচ্ছে দামি সব যন্ত্রপাতি। ফায়ার ডোর, স্প্রিংলার সিস্টেমের জন্য 5, তার জন্য কম্প্রেসার, তার জন্য স্প্রিংলার সিস্টেম হেড, তার এবং এলইডি ভাল্ব ওয়্যার লাইটিং এর জন্য এইসব আনতে গিয়ে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরির আপনার 2-4 কোটি টাকা করে যাচ্ছে। কিন্তু এসব যন্ত্রপাতি আমদানি করতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের, কারণ প্রতিটি পণ্যের বিপরীতে 5% হারে শুল্ক হার পরিশোধ করতে হচ্ছে। এখানে তো একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। এখন সেই জায়গায় যদি আবার 5% যদি এখানে আবার ইন্টারেস্টও দেয়, আমরা এই জন্যই সরকারের কাছে আবেদন করব শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের স্বার্থে এই 5% যাতে উদ্যোগ করা হয়। এই অবস্থায় অগ্নি নির্বাপন এবং নিরাপত্তামূলক যন্ত্রপাতি আমদানি শুল্ক হার শূন্যের কোটায় নামিয়ে আনতে আসন্ন বাজেটে প্রস্তাবনা দিয়েছে বিজিএমইএ। হাইড্রেন সিস্টেম, এই যে যতগুলো জিনিস আছে, এরপর স্টিল স্ট্রাকচারের এগুলো ডিউটি ফ্রি করা, এগুলো ডিউটি ফ্রি করে যদি জিরো ডিউটিতে আমরা আনতে পারি, তাহলে আমাদের কিছুটা সাশ্রয় হয়। বিজিএমইএর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে চালু রয়েছে 6,500 গার্মেন্টস কারখানা। এর মধ্যে প্রত্যক্ষ শ্রমিক রয়েছে অন্তত 45 লাখ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ঘাটতি থাকলেও আগামী বাজেটে প্রায় 2,42,652 কোটি টাকার উচ্চ প্রবৃদ্ধির রাজস্ব লক্ষ্যমাত্রা হাতে নিচ্ছে সরকার। এক্ষেত্রে 2016-17 অর্থ বছরে ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়ের প্রত্যাশা করা হলেও অর্থনীতিবিদদের মতে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হবে এই অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে নতুন করের ক্ষেত্র নির্ধারণ, এনবিআর এর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও কর ফাঁকি রোধে কার্যকর উদ্যোগ না নিলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। অর্থনীতির আকার বাড়ায় প্রতি বছরই বাড়ছে জাতীয় বাজেটের আকার। এবার বেশ আগেই অর্থমন্ত্রী জানিয়েছেন 2016-17 অর্থ বছরে বাজেট হতে পারে প্রায় 3.5 লাখ কোটি টাকার। এই বড় বাজেটের ব্যয়ের যোগান দিতে এনবিআর এর উপর পড়ছে 2 লাখ কোটি টাকারও বেশি রাজস্ব সংগ্রহের ভার। অথচ চলতি অর্থ বছর এনবিআর কে দেয়া 1,76,370 কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে প্রথম 9 মাসে অর্জন মাত্র 1,05,000 কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে করদাতার সংখ্যা বাড়ানো ও নতুন করের ক্ষেত্র তৈরি করতে না পারলে আগামী অর্থ বছরেও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। ব্যয়ের বাজেট অনুযায়ী প্রবৃদ্ধি ধরতে যেয়ে আমার আয়ের লক্ষ্যমাত্রা বেশি করতেই হচ্ছে। এখন এই লক্ষ্যমাত্রাটা অর্জনের জন্য খাত ক্ষেত্র করদাতার সংখ্যা বাড়ানো যে ন্যায্য কাজ, সেইটা করতে হবে। এর জন্য গবেষণার প্রয়োজন, মুক্ত আলোচনার প্রয়োজন ব্যবসায়ীদের সাথে, স্টেকহোল্ডারদের সাথে। এছাড়া আগামী অর্থ বছরে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের মাধ্যমে সরকার রাজস্ব বাড়ানোর চিন্তা করলেও ব্যবসায়ীদের বিরোধিতার কারণে এই আইন বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হবে বলে মত অর্থনীতিবিদদের। ভ্যাট আইনটা বাস্তবায়ন নিয়েও কিন্তু এখনো ধোঁয়াশা রয়ে গেছে। সার্বিকভাবে এটা ভোক্তা এবং ব্যবসায়ীদের উপর চাপ না ফেলে সেইভাবে বাস্তবায়ন করা যাবে কিনা, সেই দিক থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে সেটাকে কতখানি কমাতে পারবো। ব্যবসায়ীদের মতে সর্বক্ষেত্রে 15% ভ্যাট আরোপ করা হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই বাজেটে ভ্যাট আইন সংশোধন করে বিভিন্ন স্তরে ভ্যাট প্রদান ও প্যাকেজ ভ্যাট বহাল রাখা সহ টার্নওভার ট্যাক্স কমানোর দাবি। 36 লক্ষ টাকা এবং তার নিচেরদের এদের সংখ্যাই কিন্তু সারা বাংলাদেশে বেশি এবং এরা বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং তারা এই আইনটা বাস্তবায়ন করতে পারবে না। এনবিআর এর সাথে একটা দ্বন্দ্ব তৈরি হবে, তাতে কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এবং রেভিনিউ কালেকশনও ক্ষতিগ্রস্ত হবে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে স্বল্প মেয়াদী কৌশল গ্রহণের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের করের আওতায় আনা, বাজেটে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে কার্যকর করার পরামর্শ অর্থনীতিবিদদের। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে এক কিশোরীকে সারা রাত বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে সকালে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। সদর উপজেলার পোড়াহাটি গ্রামে ঘটনা ঘটে। নির্যাতিতা কিশোরীর অভিযোগ,
ওই গ্রামের বকুল হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে বকুল তাকে বিয়ে করবে না জানালে গত রাতে ওই কিশোরী তার বাড়িতে যায়। এ সময় বকুল ও তার বাড়ির লোকজন সারা রাত দড়ি দিয়ে ঘরের খুঁটির সঙ্গে মেয়েটিকে বেঁধে নির্যাতন চালায়। খবর পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনার পর থেকেই বকুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। মারধর করছে, মারধর করার সে কোলে করে বাঁধে রাখছিল। এখন ওরা জিনিসটা না স্বীকারই করছে যে চোর ও ফোন করার জন্য লোক সাথে করে নিয়ে আসছে। ফোনটা আমার রেকর্ডিং ছিল, মেমোটা নিয়ে এনেছে, অথবা রিসিভ করে মিস করে নাম্বারগুলো ডিলিট করে দিয়েছিল। সংবাদ পেলাম যে এখানে মেয়েটারে নির্যাতন করা হচ্ছে, এই কারণে আমার ওসি সাহেব আমরা থানায় নিয়ে যাচ্ছি সেটা জানার জন্য। কুষ্টিয়ায় চাঁদা না পাওয়ায় এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় কুমারখালী উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায় দীর্ঘদিন ধরে পান্টি গ্রামের বাসিন্দা আবুল হোসেনের কাছে চাঁদা দাবি করে আসছিল বখাটেরা, কিন্তু চাঁদা না পেয়ে গতকাল সন্ধ্যায় আবুল হোসেনের ছেলে রুবেলকে ধরে নিয়ে মারধর করে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। আমরা তো তার সাথে বাঁচতে নেই, তারা কয় যে 2-3 লাখ টাকা দিতে হবে, নাইতে হচ্ছে গ্রামে তুইটে চলে যেতে হবে। আমরা গরিব মানুষ 2-3 লাখ টাকা পাবো, কেন দেবো? তার শরীরে মারপিটের জখম দেখতে পাই, তাকে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা কয়েক জায়গায় অভিযান পরিচালনা করেছি। দ্রুত ওদের আইনের আওতায় নিয়ে আসবো। সিনিয়র সাংবাদিক সাদেক খানের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10:30টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সিনিয়র সাংবাদিক ও মন্ত্রীদের উপস্থিতিতে প্রবীণ এ সাংবাদিকের জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে তিনি বাড়িধারায় তার নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। 50-এর দশকে সাদেক খান দৈনিক সংবাদে কাজ করার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইংরেজি সাপ্তাহিক হলিডেতে লিখতেন। সাংবাদিকতার পাশাপাশি সাদেক খান চলচ্চিত্রাঙ্গন সহ বিভিন্ন অঙ্গনে তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। জানাজায় অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকের ছোট ভাই পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাদেক খান সবসময় রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজের দেশকে নিয়েই ভাবতেন। দুপুরের সময় আরও থাকছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে মমতার তৃণমূল কংগ্রেস। আসামে প্রথমবারের মতো জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন দল বিজেপি। যশোরের চৌগাছা উপজেলায় শিক্ষা প্রসারে ভূমিকা রাখছেন এক ব্যবসায়ী। নিজ উদ্যোগে বেতন দেন 28টি নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসার প্রায় 450 শিক্ষক কর্মচারীর। তার এই উদ্যোগের কারণে বিনা পারিশ্রমিকে কর্মরত শিক্ষক কর্মচারীদের হতাশা যেমন কেটেছে, তেমনি উপজেলার শিক্ষা ব্যবস্থারও আমূল পরিবর্তন ঘটেছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, শিল্পপতিরা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে দেশের শিক্ষা ব্যবস্থার চিত্রটাই বদলে যাবে। জুয়েল মৃধার তথ্য, সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের চৌগাছা উপজেলায় মোট 219টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় 139টি, মাধ্যমিক বিদ্যালয় 47টি, মাদ্রাসা 23টি ও কলেজ রয়েছে 10টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে 28টি প্রতিষ্ঠান নন এমপিও এবং সরকারি 111টি প্রতিষ্ঠানে রয়েছে শিক্ষক সংকট। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে 2013 সাল থেকে নীরবে নিভৃতে কাজ করছেন এ উপজেলার শিল্পপতি হাসানুজ্জামান রাহিন। ডিভাইন শিক্ষা উন্নয়ন কর্মসূচির নামে তিনি নন এমপিওভুক্ত 28টি প্রতিষ্ঠানে কর্মরত 311 জন শিক্ষক কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদের বিপরীতে 122 জন শিক্ষক নিয়োগ দিয়ে তাদের বেতন ভাতা দিয়ে যাচ্ছেন। 2004 সাল থেকে অত্র বিদ্যালয়তে আমার শিক্ষক কর্মচারীরা বিনা পারিশ্রমিকে এখানে শ্রম দিয়ে আসছেন। হাসানুজ্জামান রাহিন সাহেব তিনি আমাদের শিক্ষকদের কিছু সম্মানের ব্যবস্থা করেছেন। বোনাস বেতন পাওয়ার পরে আমরা আমাদের পরিবার নিয়ে সচ্ছল জীবনযাপন করতে সক্ষম হয়েছি। ভাতাটা পেয়ে আমরা সবাই শিক্ষকরা সবাই খুব আনন্দিত। লেখাপড়ার মান যাতে উন্নতি হয় সেই হিসাবে আমরা বর্তমানে এগিয়ে যাচ্ছি। এভাবে প্রতিষ্ঠানটা এগিয়ে চলছে সামনের দিকে। এই সেবা মৃত্যুর আগ পর্যন্ত
যাতে চলতে পারে সেই ব্যবস্থা উনি করবেন বলে আশ্বাস প্রদান করেছেন। বেসরকারি ব্যবস্থাপনায় বেতন ভাতার এই উদ্যোগের কারণে শিক্ষকদের জবাবদিহিতার পাশাপাশি উপজেলার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে বলে মনে করেন স্থানীয় শিক্ষাবিদ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা। চৌগাছার সার্বিক শিক্ষার মাননে ব্যাপক পরিবর্তন হয়েছে এবং ঝরে পড়া বন্ধ হয়েছে, শিক্ষার হার বেড়েছে। আহ্বান জানাবো যারা এরকম শিল্পপতি আছেন, সমাজ সেবার জন্য এবং শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করতে চান, তারা তার এই আদর্শকে অনুকরণীয় হিসাবে দেখতে পারেন। ডিভাইন শিক্ষা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে এ উপজেলার শিক্ষক ও কর্মচারীদের প্রতি মাসে প্রায় 18,42,000 টাকা বেতন ভাতা দেয়া হয়। সময় সংবাদ, যশোর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আবারও জয় পেতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সোমবার প্রকাশিত বিভিন্ন বুথ ফেরত জরিপে এমন তথ্যই উঠে এসেছে। আসামে প্রথমবারের মতো জয় পেতে পারে কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি, আর তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী জয়ললিতার দল হেরে যেতে পারে ডিএমকে কংগ্রেস জোটের কাছে। এদিকে বিধানসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে ঘুষ দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছে বিজেপি। সোমবার ভারতের তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়ার কথা জানায় নির্বাচন কমিশন। পুদুচেরিতে প্রায় 82%, তামিলনাড়ুতে 69 এবং কেরালায় 71% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে পশ্চিমবঙ্গ ও আসামেও ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণের কথা জানায় কর্তৃপক্ষ। 5 রাজ্যে 6 দফার ভোট গ্রহণ শেষ হতে না হতেই বুথ ফেরত জরিপ প্রকাশ করতে শুরু করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। সি ভোটার, নিউজ এক্স, নিউজ নেশন, ইন্ডিয়া টুডে, এনডিটিভি প্রকাশিত আলাদা জরিপে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এলেও এগুলোর সার্বিক পর্যবেক্ষণে দেখা যায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবারও জয় পেতে পারে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। রাজ্য বিধানসভার 294 আসনের মধ্যে 180টিরও বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, আর 100টির মতো আসনে এগিয়ে থাকতে পারে বাম কংগ্রেস জোট। সমীক্ষার ফল অনুযায়ী বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের আরেক রাজ্য আসামে ক্ষমতাসীন কংগ্রেসের এবার পরাজয়ের আশঙ্কা করা হচ্ছে। সেখানে 126 আসনের মধ্যে 70টিরও বেশি আসনে জয় পেয়ে প্রথমবারের মতো সরকার গঠনের সম্ভাবনা রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির। আর এমনটা হলে নির্বাচন পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী সেখানকার অবৈধ বাংলাদেশিদের বহিষ্কার করতে পারে পরবর্তী রাজ্য সরকার। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটকে হারিয়ে ক্ষমতায় আসতে পারে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ জোট। তামিলনাড়ুতে রাজ্যসভার 234 আসনের মধ্যে 100 আসনে জয় পেয়েও পরাজিত হতে পারে মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইএডিএমকে, আর 120 থেকে 130 আসন পেয়ে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে ডিএমকে কংগ্রেস জোটের। তবে ইন্ডিয়া টিভি ও সি ভোটার পরিচালিত জরিপের তথ্যানুযায়ী আবারও ক্ষমতায় আসতে পারেন জয়ললিতা। এদিকে কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সোমবার নির্বাচন কমিশনে অভিযোগ করে বিজেপি। ভোটারদের টাকা পয়সা দিয়ে মত পরিবর্তনের চেষ্টা করেছে সে বিষয়ে আমাদের কাছে প্রমাণ রয়েছে। আশা করি নির্বাচন কমিশন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। এছাড়া পশ্চিমবঙ্গেও বিভিন্ন সহিংসতার কারণে ভোটাররা সমস্যার সম্মুখীন হয়েছেন। ফল প্রকাশের আগে এসব বিষয়ে আইনি সমাধান হওয়া উচিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 19 মে ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন লুডোভিক ডি ক্রুইফ। তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে প্লে অফ ম্যাচের আগে 1 মাসের জন্য তাকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে বাফুফে। এর আগেও বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় দল সাফল্য পেলেও বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ করার কারণে বেশ বিতর্কিত হন এই ডাচ কোচ। 2015 সালের সেপ্টেম্বরে ডি ক্রুইফের সাথে চুক্তির মেয়াদ শেষ করার পর তা আর বৃদ্ধি করেনি বাফুফে। তবে নতুন মেয়াদে কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর আপাতত আবারও স্বল্প মেয়াদের জন্য ফিরিয়ে আনা হলো তাকে। সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ক্রুইফ। তাজিকদের বিপক্ষে ম্যাচে দলের ভুল ত্রুটিগুলো শুধরে দেওয়াটাই এই মুহূর্তে তার প্রধান কাজ বলে জানিয়েছেন তিনি।
বাফুফের সভাপতির সাথে আমার সবসময়ই যোগাযোগ ছিল। নাবিল ও তাবিদের সাথেও যোগাযোগ হয়েছে। আমি প্রায় 1 বছর ধরে বাংলাদেশের বাইরে ছিলাম। এরই মাঝে বিশ্বকাপ বাছাই পর্বে অনেকগুলো ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ, যেটি বাংলাদেশের ফুটবলের মানের সাথে অগ্রহণযোগ্য। তাজিকিস্তান অনেক শক্তিশালী দল, এটা প্রমাণিত। সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ম্যাচের আগে পরিকল্পনা করব। 25 কোটি টাকা আগামী 5 বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের স্বত্ব কিনতে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। বাফুফের সভাপতি ফিফা কংগ্রেস থেকে আসার পর এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। এদিকে ভেন্যু সংস্কার না হওয়ায় নির্ধারিত সময়ে বিএসএল আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই ক্রীড়া সংগঠক। গেল 7 মৌসুম ধরেই নিয়মিতভাবে হচ্ছে পেশাদার ফুটবল লীগ। এটা যদি সফলতার কাতারে পড়ে তাহলে এর সাথে পাল্লা দিয়ে দর্শক খোয়ানোটা হচ্ছে ফেডারেশনের ব্যর্থতা। আর এসব দিক বিবেচনা করে এবার পেশাদার লীগ ঢাকার বাইরে করার পরিকল্পনা করছে বাফুফে। তবে তার ব্যবস্থাপনাটা হতে যাচ্ছে বেসরকারিভাবে। প্রাথমিক আলোচনায় বছরে 5 কোটি টাকার বিনিময়ে বিপিএল স্বত্ব কিনতে যাচ্ছে সাইফ পাওয়ারটেক, যা বাফুফে খরচ করবে ঢাকার বাইরে ফুটবলারদের যাতায়াত ও পুনর্বাসনের জন্য। এর বাইরে প্রিমিয়ার লিগের পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে বিপণন এবং ব্র্যান্ডিং সবই হবে সাইফ পাওয়ারটেকের হাত ধরে। ফুটবল ফেডারেশনের সাথে ইনিশিয়াল আলোচনা হয়েছে, আমরা এটাকে যে বছরে 5 বছরের জন্য বছরে 5 কোটি করে আমরা দিব, দিয়ে এটাকে আমরা কিনে নিব। প্রিমিয়ার লিগটা ঢাকা থেকে নিয়ে ঢাকার বাইরে নিয়ে যাওয়া, নিয়ে ডিভিশনাল সিটিতে এবং অন্য ডিস্ট্রিক্টগুলোতে এটা খেলার জন্য। এবং আমরা দেখেছি যে যদি কোনো 20,000-এর কোনো স্টেডিয়াম থাকে সেখানে দর্শক আমরা পাবো অ্যাটলিস্ট 60 to 70%, 80% আমরা কিন্তু দর্শক পাবো। চট্টগ্রাম এবং সিলেট সহ মোট 6টি বিভাগীয় শহরে প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা করছে সাইফ পাওয়ারটেক, যার মাধ্যমে বাংলাদেশ সুপার লিগ আয়োজনের আগাম প্রস্তুতিটাও সারতে চায় বেসরকারি এই প্রতিষ্ঠানটি। তবে সবকিছুই ব্যাহত হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ভেন্যু সংস্কারের সদিচ্ছার অভাবে। বিপিএলটাকে যদি আমরা একটা মোটামুটি সাকসেসফুল যদি করতে পারি তাহলে কিন্তু বিএসএল এর সাকসেস কিন্তু চলে আসবে। কবে এটা আমরা এই খেলাটা স্টার্ট করতে পারবো সেটা কিন্তু, যদি আমরা জানুয়ারিতে বলতেছি, কিন্তু ভেন্যুটা যদি আমাকে না দেওয়া হয়, কনফার্ম না করা হয়, তাহলে তো আমি এখান থেকে সব রেডি করে, এখানে হিউজ ফান্ড ইনভেস্টমেন্টের বিষয় আছে। তো তারপর যদি আমি খেলা না শুরু করতে পারি, যদি তাহলে তো টুর্নামেন্ট আরম্ভ না হলে তো আমি এখানে কেউ কিছু করতে পারি। ঢাকার বাইরে প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হলে হয়তো স্টেডিয়ামমুখী হবে ফুটবল প্রেমীরা। তবে এমন উদ্যোগ ভেস্তে যেতে পারে ক্লাবগুলোর অনাগ্রহে, যার নজির তো গেল কয়েক মৌসুম ধরে দেখে আসছে দেশের ফুটবল। করে ফেলতে পারবেন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করাই ছিল মোসাদের এজেন্ট সাফাদির উদ্দেশ্য। অপপ্রচারে আসলাম চৌধুরীর সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। তনু হত্যার ঘটনায় ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পাওয়ার পর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। আইনমন্ত্রী বললেন, প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার। অধ্যাপক রেজাউল করিম হত্যায় অংশ নেয় 4 জেএমবি। ব্রিফিংয়ে জানালেন রাজশাহীর পুলিশ কমিশনার। বিচারের দাবিতে চলমান আন্দোলন 3 মন্ত্রীর আশ্বাসে স্থগিত। রাজশাহীতে অর্থের বিনিময়ে জেএমবি সদস্যদের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নের অভিযোগ। প্রমাণ মিলল ভিডিও ফুটেজ ও সরেজমিন তদন্তে, এরপরও অস্বীকার সংসদ সদস্যের। এমপিও ভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে আইসিটি বিভাগের শিক্ষকদের অবস্থান কর্মসূচি। জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গ করল পুলিশ। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।